প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। বৈশ্বিক এই দুর্যোগে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমি হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এই সংক্রান্ত আলোচনা নিয়ে। আশা করি তোমরা সবাই ক্লাসে উপস্থিত আছো এবং খাতা কলম নিয়ে এবং তোমাদের পাঠ্য বই নিয়ে তোমরা প্রস্তুত আছো। তো আমরা সময় নষ্ট না করে আমাদের ক্লাসে সরাসরি চলে যাচ্ছি। আমরা প্রথমেই দেখে নিই অষ্টম অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আজকে আমরা কি কি শিখব। প্রথমে আমরা শিখব নির্বাচনের সংজ্ঞা, তারপর আমরা শিখব বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, 3 নম্বর আমরা শিখব প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973, 4 নম্বরে শিখব দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 1979 এবং সবশেষ পাঠে আমরা শিখব তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন 1986। তো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই নির্বাচন কাকে বলে বা নির্বাচনের ধারণা নিয়ে কথা বলছি। তোমরা নির্বাচন বিষয়টি অত্যন্ত পরিচিত একটি শব্দ তোমাদের কাছে, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে। কেন নয়, গণতন্ত্রে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। মনে রাখতে হবে, যেখানে গণতন্ত্র আছে সেখানেই কেবলমাত্র নির্বাচন আছে। যে নির্বাচনে সর্বস্তরের মানুষ সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের মত প্রকাশ করে তাদের প্রার্থী বাছাই করতে পারে। এই জন্য আমাদের মতো গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে নির্বাচন অত্যন্ত এসেনশিয়াল বা অত্যন্ত অপরিহার্য একটি গণতান্ত্রিক চেতনা বা ধারণা। আমরা নির্বাচনের সংজ্ঞায় যদি খুব সহজ করে বলি, তোমরা জানো যে এটি জ্ঞানে আসতে পারে, সুতরাং বড় করে লেখার কোনো দরকার নেই। একটি ছোট বাক্যে আমরা যদি বলি, নির্বাচন হলো প্রার্থী বাছাই করার প্রক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এই বিষয়টি লিখে দিচ্ছি বোর্ডে। নির্বাচনের সংজ্ঞায় আমি লিখতেছি, নির্বাচন হলো প্রার্থী বাছাই করার প্রক্রিয়া। খুব ছোট্ট একটি বাক্যে আমি কিন্তু শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নির্বাচন হলো প্রার্থী বাছাই করার প্রক্রিয়া, অর্থাৎ যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ তাদের মত প্রকাশ করে প্রার্থী বাছাই করে নেয়, সেই প্রক্রিয়াকে আমরা বলি নির্বাচন। আমি এখন চলে যাব আমাদের দ্বিতীয় পাঠে, যেই পাঠে আমরা শিখব বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য। নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যে আমরা যাচ্ছি। আমরা নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যে প্রথমেই যে বৈশিষ্ট্যটি আমরা লিখব বা আমরা আলোচনায় যাচ্ছি, আমি পয়েন্টগুলো তোমাদের লিখে এবং আলোচনা করে দিচ্ছি। প্রথমেই আমাদের যে বৈশিষ্ট্যটি নির্বাচন ব্যবস্থা, সেটি হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় যে ভোট পদ্ধতি, সেখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, নির্ধন, প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর হলে সবাই ভোট দানের অধিকার পেয়ে থাকে। তোমরা জানো ভোটাধিকার একটি রাজনৈতিক অধিকার, অর্থাৎ এক্ষেত্রে জাতি, ধর্ম সবাই বর্ণ নির্বিশেষে এই অধিকার পেয়ে থাকে, অর্থাৎ সর্বজনীন ভোটাধিকার পদ্ধতি এখানে চালু রয়েছে। এবার আমরা খ নম্বরে যেই বৈশিষ্ট্যটি লিখব, সেটি হচ্ছে গোপন ভোট। গোপন ভোট পদ্ধতি, অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেখানে সাধারণত ভোট গ্রহণ করা হয় গোপন ব্যালটের মাধ্যমে। অর্থাৎ বুথ ঘরে গিয়ে নির্বাচনের সময় যেই ভোটার ভোট দিবেন, শুধুমাত্র তিনিই দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে তিনি কাকে ভোট দিয়েছেন, কোন প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন। এই টোটাল পদ্ধতিটা হচ্ছে গোপন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার 3 নম্বর গয়ে যাচ্ছি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ইভিএম পদ্ধতি। তোমরা জানো সাম্প্রতিককালে বাংলাদেশের নির্বাচনে আমরা একটি যুগান্তকারী একটা পরিবর্তন দেখতে পেয়েছি পদ্ধতিতে, অর্থাৎ সেখানে আমরা দেখতে পেয়েছি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে। তোমরা জানো যে ইভিএম, এটার যে ফুল মিনিং বা ফুল রূপ, আমরা যদি সেটাকে কি লিখতে পারি, ইলেকট্রনিক ভোটিং মেশিন, তাই না?
ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো এই ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একটি যুগান্তকারী পরিবর্তন। সেই পরিবর্তনটি আমাদের দেশে আমরা ইদানিং সময় দেখতে পেয়েছি। এবার আমি 4 নম্বর বৈশিষ্ট্য লিখছি ঘ। সেখানে আমরা দেখতে পাচ্ছি অভিন্ন ভোটার তালিকা। এই বৈশিষ্ট্যটি দিয়ে আমি যেটি বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক নির্বাচন হয় সেই নির্বাচনে একটি ভোটার তালিকা থাকে, যেই তালিকা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন হয় এবং স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ ভোটার তালিকা যেটি থাকে সেটি একটি অভিন্ন ভোটার তালিকা। এই ভোটার তালিকাতেই যাবতীয় নির্বাচন পরিচালিত হয়ে থাকে। এবার আমরা 5 নম্বর বা উতে যাচ্ছি, যেখানে আমরা আরও একটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি একক নির্বাচনী এলাকা। একক নির্বাচনী এলাকা অর্থাৎ আমাদের জাতীয় সংসদ নির্বাচনের দিকে যদি আমরা দৃষ্টিপাত নিক্ষেপ করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে 300টি নির্বাচনী এলাকা আছে এবং সেই নির্বাচনী এলাকা থেকে একজন করে প্রার্থী নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ এই জন্যই এটাকে বলা হয়েছে বাংলাদেশ নির্বাচনের বৈশিষ্ট্যের মধ্যে যে এটি একক নির্বাচনী এলাকা ভিত্তিক নির্বাচন হয়, অর্থাৎ একটি আসন থেকে একজন প্রার্থী নির্বাচিত হয়ে থাকেন। এবার আমরা 6 নম্বর বা চতে যাচ্ছি বৈশিষ্ট্যে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ ভোট। প্রত্যক্ষ ভোট অর্থাৎ বাংলাদেশের নির্বাচনে জনগণ সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং এক্ষেত্রে মধ্যবর্তী কোনো কর্তৃপক্ষের উপস্থিতি আমরা দেখতে পাই না। তবে কিছু পদ্ধতি আছে, সেটি আমি পরবর্তী বৈশিষ্ট্যে যেখানে আমি পরোক্ষ পদ্ধতি লিখব সেখানে আলোচনায় যাব। তো আমরা আপাতত জানছি যে বাংলাদেশের প্রার্থী বাছাই করার ক্ষেত্রে জনগণ সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন। এই জন্য এটাকে বলা হয়েছে প্রত্যক্ষ ভোট পদ্ধতি। এবার আমরা 6 বা 7 নম্বর বৈশিষ্ট্যে যাচ্ছি, সেখানে আমি আবার পরোক্ষ লিখছি পরোক্ষ ভোট পদ্ধতি বা পরোক্ষ ভোট। এটি আমি ব্যাখ্যায় যদি যাই যে বাংলাদেশ নির্বাচনের প্রত্যক্ষ আছে আবার পরোক্ষ আছে। কেন নয়, বাংলাদেশের মহামান্য যে রাষ্ট্রপতি তিনি কিন্তু আমাদের সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, তিনি কিন্তু জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তাহলে এটাকে আমরা কি পদ্ধতি বলবো? পরোক্ষ পদ্ধতি। কেন নয়, আমরা প্রথমে জাতীয় সংসদ সদস্যদেরকে নির্বাচিত করি, তারপরে জাতীয় সংসদ সদস্যগণ তারা আবার মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। এই কারণে এখানে কিন্তু একটি মধ্যবর্তী কর্তৃপক্ষের উপস্থিতি দেখা যাচ্ছে। সেই মধ্যবর্তী কর্তৃপক্ষটিকে বা কারা? তারা হচ্ছেন জাতীয় সংসদের সদস্য, যাদেরকে আমরা এমপি বলি, মেম্বার অফ পার্লামেন্ট। তাইলে এই পদ্ধতিটা কিন্তু পরোক্ষ। এখানে আরও যারা যারা এই পদ্ধতি নির্বাচিত হন, যেমন আমাদের সংসদে যে 50টি নারী আসন আছে সংরক্ষিত, তারাও কিন্তু পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন। অর্থাৎ সেখানে তাদেরকেও কিন্তু আমরা জনগণ সরাসরি ভোট দেই না। তাহলে এই পদ্ধতিটিও কিন্তু বাংলাদেশে চালু আছে। একই সাথে প্রত্যক্ষ পদ্ধতি চালু আছে, আবার সাথে সাথে পরোক্ষ পদ্ধতিও চালু আছে। এবার আমরা 8 নম্বর বা জতে যাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নির্বাচনের আরেকটি পদ্ধতি হচ্ছে বৈশিষ্ট্য নিয়মিত নির্বাচন। হ্যাঁ, এটি তোমরা বুঝতে পেরেছো হয়তোবা। বাংলাদেশের স্বাধীনতার পরপর থেকেই, অর্থাৎ স্বাধীনতার ঠিক পরের বছর 1973 সালে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন চালু হয়েছে, আমরা দেখেছি এরপরে সবসময় মোটামুটি নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা দেখি যে নির্বাচন 5 বছরের জায়গায় 6 বছর, 7 বছর, 10 বছরে চলে যায়। কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা খুবই কম ঘটেছে, বিরল, 2-1বার হয়তো হয়েছে। এছাড়া বাংলাদেশের নির্বাচন পদ্ধতি সাধারণত আমরা দেখতে পাই যে নিয়মিতভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আমরা 9 নম্বর যে বৈশিষ্ট্য সেটিতে যাচ্ছি, আর সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের কর্তৃত্ব। নির্বাচন কমিশনের কর্তৃত্ব বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন কিন্তু প্রচণ্ড ক্ষমতা অধিকারী হয়ে থাকেন এবং প্রশাসন থেকে শুরু করে সকল কিছু কিন্তু তখন তারা নিয়ন্ত্রণ করেন এবং তারা নির্বাচনে প্রার্থীদের আচরণ কী হবে, আচরণবিধি কী হবে,
একেবারে দেশের নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় কিন্তু নিয়ন্ত্রণের ক্ষমতা যেই প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত সেটি হচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন একক ক্ষমতা ভোগ করে থাকে। আমরা সবশেষ বৈশিষ্ট্যটি লিখব আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার। সেই বৈশিষ্ট্যটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আমরা এটা লিখেছি। তো আমরা মোটামুটি এই কটি বৈশিষ্ট্যই আজকে আমরা জানলাম, যেখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার একটি চিত্র ফুটে উঠেছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। সর্বজনীন ভোটাধিকার, গোপন ভোট পদ্ধতি, ইভিএম পদ্ধতি মানে যেটাকে আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন বলেছি, সেই পদ্ধতিতে ভোট হচ্ছে, অভিন্ন ভোটার তালিকা, একক নির্বাচনী এলাকা, প্রত্যক্ষ ভোট, পরোক্ষ ভোট, নির্বাচন, নিয়মিত নির্বাচন এবং সবশেষ আমরা জেনেছি নির্বাচন কমিশনের কর্তৃত্ব। আরেকটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, সেটি হচ্ছে আচরণবিধি, নির্বাচনী আচরণবিধি। অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের সময়কালীন একটা আচরণবিধি তৈরি করা হয়, যেটি নির্বাচন কমিশনই করে থাকে। এই আচরণবিধির মধ্যে আমরা দুটি বিষয় দেখতে পাই, যে একটি হচ্ছে নির্বাচন পরিচালনা সংক্রান্ত যারা দায়িত্বে নিয়োজিত থাকেন তাদের আচরণ কী হবে, আরেকটি হচ্ছে প্রার্থী যারা তাদের আচরণ কী হবে, আরও একটি বিষয় আছে সেটি হচ্ছে যারা ভোটার তাদের আচরণ কী হবে। তো সেই সংক্রান্ত আচরণ এবং সেই আচরণ ভঙ্গ করলে শাস্তি কী হবে সেটিও কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার আরও একটি বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে, এবং সেই শাস্তির ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশনের সুপারিশই হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নম্বর পার্ট শেষ করলাম, যেখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য এখন জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর পাঠে চলে যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973। প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973-এর মধ্যে আমরা যে বিষয়গুলো জানব সেটি আমাদের অনুধাবন এবং সৃজনশীল প্রশ্নের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আমরা জ্ঞানের প্রশ্নের জন্য আমাদের ইম্পর্টেন্ট। এই জন্য আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব এই নির্বাচন নিয়ে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য সেটি উপযোগী হবে। তো এই নির্বাচনটি আমি 1 নম্বরে যেই তথ্যটি দিচ্ছি এই নির্বাচন নিয়ে, এখানে আমি তোমরা সাল দেখতেই পাচ্ছ, আমি তারিখ সহ লিখে দিব যে এই নির্বাচনটি কত তারিখে অনুষ্ঠিত হয়। তাহলে আমার প্রথম তথ্য হচ্ছে 7 মার্চ 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত হয়। প্রথম তথ্য। 2 নম্বর যে তথ্যটি আমি তোমাদেরকে বলছি এখন, তোমরা অবশ্যই সেই খাতায় নোট করে নিবে বিষয়গুলো। সেটি হচ্ছে 14টি দল অংশ নেয়। কতটি দল? 14টি দল। এই নির্বাচনে 14টি দল অংশ নেয়। তারপরে আমি 3 নম্বর যে তথ্যটি লিখছি সেটিও তোমরা খাতায় নোট করে নিবে। এটি হচ্ছে 1075 জন প্রার্থী। কতজন? 1075 জন প্রার্থী অংশ নেয় এই নির্বাচনে। 4 নম্বর যে তথ্যটি আমি লিখছি সেটিও তোমরা লিখে নিবে। প্রদত্ত ভোট হচ্ছে প্রদত্ত ভোট শতকরা 62%। অর্থাৎ 100%-এর মধ্যে এই নির্বাচনে 62% ভোট পড়ে। এবার আমরা আরেকটি তথ্য জানাবো, সেটি হচ্ছে 5 নম্বর তথ্য। আওয়ামী লীগ 193টি আসন লাভ করে। অর্থাৎ এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ 293টি দুঃখিত আমি, অর্থাৎ 300 আসনের মধ্যে 293টি আসন লাভ করে আওয়ামী লীগ, যেটি এখনও পর্যন্ত রেকর্ড, যে কোনো দল কিন্তু এখনও পর্যন্ত এত আসন লাভ করেনি। তোমরা বুঝতেই পেরেছো তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নেতৃত্ব, অবিসংবাদিত নেতৃত্ব, সেটি কিন্তু সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ছিল, এবং তখন বাংলাদেশে কিন্তু বিরোধী বা অপোজিশন কোনো পার্টি তেমন ছিল না, যে কারণে 293টি আসনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ লাভ করে এবং বিজয়ী হয়।
এই হচ্ছে আমাদের প্রথম সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ 5টি তথ্য। অর্থাৎ 1973 সালে 7 মার্চ অনুষ্ঠিত হয় নির্বাচন। এই নির্বাচনে 14টি দল অংশ নেয়। এই নির্বাচনে 1075 জন প্রার্থী অংশ নেয়। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল 62%, আর আওয়ামী লীগ 293টি আসন লাভ করে। তোমরা আশা করি প্রথম নির্বাচন নিয়ে বুঝতে পেরেছো, এবং বাংলাদেশের এই নির্বাচনটি সারা বিশ্বে সমাদৃত হয়েছিল। কেন নয়, যে বাংলাদেশ স্বাধীনতার মাত্র 1 বছরের মধ্যেই কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে গণতান্ত্রিক কত উঁচু মনের তিনি ছিলেন, কত উঁচু মার্গের তার চিন্তা ছিল, সেটিরই বহিঃপ্রকাশ এই নির্বাচনে প্রতীয়মান হয়েছে। এখন আমরা দ্বিতীয় সংসদ নির্বাচনে যাচ্ছি, যেটা আমাদের পার্ট হচ্ছে 4 নম্বর পার্ট, দ্বিতীয় সংসদ নির্বাচন 1979। দ্বিতীয় সংসদ নির্বাচন 1979। আমরা এই নির্বাচন নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। আমি আগেই বলেছি এই পাঠগুলোতে জ্ঞানের প্রশ্নের জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি এখানে উপস্থাপন করছি, কারণ এখান থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন খুবই কম আসে পরীক্ষায়। তো এই তথ্যের আমরা প্রথমেই সালটা লিখব এবং তারিখ লিখব। 1979 সালের 18ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। 1979 সালের 18 ফেব্রুয়ারি। অনুষ্ঠিত হয় নির্বাচনটি। 2 নম্বর যে তথ্যটি আমি দিচ্ছি সেটি হচ্ছে 30টি দল অংশ নেয়। কতটি দল? 30টি। 30টি দল এই নির্বাচনে অংশ নেয় বা অংশগ্রহণ করে। তারপরে 3 নম্বর যে তথ্যটি আমি দিব সেটি হচ্ছে 2125 জন প্রার্থী অংশ নেয়। 2125 জন প্রার্থী অংশ নেয় এই নির্বাচনে। 4 নম্বর যে তথ্যটি আমি দিব সেটি হচ্ছে প্রদত্ত ভোট হচ্ছে 50.95%। প্রদত্ত ভোট 50.95% শতকরা, অর্থাৎ শতকরা 50.95% ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করে। তারপরে এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 5 নম্বরে বিএনপি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যেটাকে আমরা বিএনপি বলি, বিএনপি এখানে 260টি আসন লাভ করে এবং তারা বিজয়ী হয় এই নির্বাচনে। আচ্ছা, আরেকটি তথ্য দিয়ে আমি এই নির্বাচনটি শেষ করব, নির্বাচনের বিষয়গুলো শেষ করব। সেটি হচ্ছে যে এই নির্বাচনে বাংলাদেশের যে নির্বাচন যে ফলাফল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ 39টি আসন লাভ করে। আসন লাভ করে। আচ্ছা, তো অর্থাৎ বিরোধী দলের ভূমিকা এখানে আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে জেনারেল জিয়াউর রহমান প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হন এই নির্বাচনের মধ্য দিয়ে, অর্থাৎ দ্বিতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। তাহলে আমি আবার প্রথম থেকে দেখছি একটু বিষয়গুলো। দ্বিতীয় সংসদ নির্বাচন 1979 সালের 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এখানে 30টি দল অংশ নেয়, 2125 জন প্রার্থী অংশ নেয়। প্রদত্ত ভোট 50.95%। বিএনপি 260টি আসন লাভ করে বিজয়ী হয় এবং এই নির্বাচনে আওয়ামী লীগ 39টি আসন লাভ করে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই বিষয়গুলো নোট করেছো, বুঝতে পেরেছো। আমি এবার আমাদের শেষ পাঠে চলে যাব আজকের ক্লাসে, সেটি হচ্ছে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন 1986। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন 1986-র যে তথ্যগুলো আমরা প্রথমেই জানছি, যথারীতি প্রথম কত সালে হয়েছে, এটি 1986 সালের 7 মে অনুষ্ঠিত হয়। 7 মে অনুষ্ঠিত হয়। তোমরা অবশ্যই নোট করবে বিষয়গুলো। তারপরে এই নির্বাচনটি 28টি দল অংশ নেয়। কতটি? 28টি। 28টি দল অংশ নেয়। 3 নম্বরে যেই তথ্যটি আমি লিখছি
সেটি হচ্ছে প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.38%। প্রদত্ত ভোট শতকরা 59.38%। 4 নম্বরে আমি যে তথ্যটি দিচ্ছি সেটি হচ্ছে জাতীয় পার্টি 153টি আসন লাভ করে। জাতীয় পার্টি 153টি আসন লাভ করে। অর্থাৎ তোমরা এই জাতীয় পার্টি এবং এই আসন সংখ্যা দেখে তোমরা বুঝতে পেরেছো যে জাতীয় পার্টি প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এবং হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে। কারণ বাংলাদেশে সরকার গঠন করতে হলে 300টি আসনের মধ্যে 151টি আসন লাভ করতে হয়। সেই ক্ষেত্রে তারা কিন্তু আরও 2টি আসন বেশি পেয়েছে। তার মানে বিজয়ী দল হচ্ছে জাতীয় পার্টি। এবার আমরা আরও 2টি তথ্য লিখব। 5 নম্বর তথ্যে আমরা লিখছি যে এই নির্বাচনে আওয়ামী লীগ 76টি আসন লাভ করে। আওয়ামী লীগ 76টি আসন লাভ করে। অর্থাৎ আওয়ামী লীগ 76টি আসন লাভ করে তারা কিন্তু বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। আরেকটি তথ্য আমাদের জানা উচিত যে বিএনপি অংশ নেয়নি এই নির্বাচনে। বিএনপি অংশ নেয়নি, যে কারণে বিএনপির আসন সংখ্যা কিন্তু আমরা এখানে লিখতে পারছি না। কারণ জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির রাজনৈতিক যে সংগঠনটি সেটি তখন খুবই ভঙ্গুর অবস্থায় ছিল এবং তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর যে শোক তারা তখন কাটিয়ে উঠতে পারেনি এবং প্রতিবাদ স্বরূপ তোমরা বলতে পারো এই নির্বাচনে তারা অংশ নেয়নি। তাহলে আমরা ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে যে তথ্যগুলো জানতে পেলাম সেগুলো হচ্ছে 1986 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনটি 1986 সালের 7 মে অনুষ্ঠিত হয়। 28টি দল অংশ নেয়। প্রদত্ত ভোট শতকরা 59.38%। জাতীয় পার্টি 153টি আসন লাভ করে এবং বিজয়ী হয়। আওয়ামী লীগ 76টি আসন লাভ করে এবং বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয় এবং বিএনপি এই নির্বাচনে অংশ নেয়নি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে আমরা নির্বাচনের সংজ্ঞা জেনেছি, নির্বাচনের বৈশিষ্ট্য জেনেছি, বাংলাদেশের যে বৈশিষ্ট্যগুলো বিরাজ করছে। তারপর প্রথম জাতীয় সংসদ নির্বাচনের তথ্য জেনেছি, দ্বিতীয় সংসদ নির্বাচনের তথ্য আমরা জেনেছি এবং তৃতীয় সংসদ নির্বাচনের তথ্যসমূহ জেনেছি। তো আজকে আমি আমাদের 8ম অধ্যায়ের বাংলাদেশ নির্বাচন ব্যবস্থার প্রথম ক্লাসটি নিলাম। আরও একটি ক্লাস এই অধ্যায়ে অনুষ্ঠিত হবে। সেই ক্লাসে আমরা বাকি টপিকগুলো আলোচনা করে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিব। আশা করি সেই ক্লাসে তোমরা উপস্থিত থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবার ভালো থাকার প্রত্যাশায় আমরা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।